সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিনা ফেরদৌস, প্রভাষক, বাংলা বিভাগ, বেগম বজরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্বের উপর আজকে আমরা আরও একটি ক্লাস করব। আশা করছি ক্লাসটিতে তোমরা মনোযোগী হবে। আজকের আমাদের পাঠের বিষয়ে যা আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখি আমাদের আজকের পাঠের বিষয় কি আছে। আজকের পাঠ হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্বের বৈশিষ্ট্য ও উপযোগিতা, তুলনামূলক ভাষাতত্ত্বের বৈশিষ্ট্য ও উপযোগিতা, ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বের পারস্পরিকতা। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যদিও ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্ব কাকে বলে বা কী জিনিসটা, সেটা কিন্তু আগের ক্লাসে আমরা বলে নিয়েছি। সেই জায়গাটা তোমরা একটু দেখে নিও আরেকবার। তো আমরা মূল ক্লাসে চলে যাই। আজকের প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্ব। ঐতিহাসিক ভাষাতত্ত্ব বিষয়ে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, সেটুকু তোমরা আবারও দেখে দেখে নিবে। এবং ঐতিহাসিক ভাষাতত্ত্ব বলতে আসলে কি বোঝায় বা জিনিসটা কি, সেই জায়গাতে আমরা যদি যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি। ঐতিহাসিক ভাষাতত্ত্বের সামগ্রিক ভাষাতত্ত্বে সামগ্রিকভাবে আসলে বিভিন্ন সময়ে ভাষা বিবর্তনের কালানুক্রমিক ইতিহাস, বিবর্তনের ফলে ভাষার পূর্বরূপের গঠনগত পরিবর্তন, ভাষার আদিরূপের গঠন ইত্যাদি দিক আসলে পর্যালোচনা করা হয়। এই পদ্ধতিতে ভাষা পরিবার বর্ণনা নিয়ে দেখানো হয় যে কিভাবে একটি প্রোটো ভাষা থেকে কন্যা বা ভগ্নী ভাষা প্রবাহের মধ্যে দিয়ে বর্তমান পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে একটি পরিবারের ভাষা সদস্যগুলো। ভাষার যে পরিবর্তন বিশেষ আদর্শানুযায়ী সংশোধিত হয়, তা ভাষা পরিবর্তনের বিভিন্ন ধারিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতেই আসলে নির্দেশ করা হয়। এবং ঐতিহাসিক ভাষাতাত্ত্বিকেরা ভাষা পরিবর্তনের সামাজিক, অর্থগত ও গঠনগত কারণগুলোর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন। এছাড়া অন্যান্য কয়েকটি বিবরণীয় দিকও আমরা লক্ষ্য করে থাকি। দেখি আমরা বিবরণীয় দিকগুলো আসলে কি কি। প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাষাতাত্ত্বিকেরা মনে করেন যে ভাষার রূপমূল একটি সাধারণ বংশানুক্রমিক রূপ থেকে বিবর্তিত। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোনো অঞ্চলের প্রচলিত ভাষা পরবর্তীকালে বিজয়ী জাতির ভাষার প্রাধান্যের জন্য স্থানচ্যুত হয় এবং অনেক সময় দ্বিভাষা রূপে ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ভাষা বিচারের ক্ষেত্রে পূর্বরূপ অলিখিত থাকলে অনুমানের সাহায্যে মূল ভাষার শাখাগুলোতে ব্যবহৃত শব্দের সাহায্যে মূল ভাষার শব্দ গঠন করা হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনেক সময় একই ভাষায় অন্য শব্দের প্রভাবের জন্য শব্দের অভ্যন্তরীণ গঠন রূপ পরিবর্তিত হয়ে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোনো একটি বিশেষ ভাষার ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের বহিরাগত কোনো কারণ ক্রিয়াশীল না থাকলে তার ধ্বনিসূত্র গঠন করা সম্ভব। তার মানে আমরা কি বলছি, ধ্বনি পরিবর্তনের বহিরাগত কোনো কারণ ক্রিয়াশীল না থাকলেও তার ধ্বনি সূত্র গঠন করা সম্ভব। এই এই বিষয়গুলো আসলে পণ্ডিতেরা কি করেছেন, পণ্ডিতেরা এই বিষয়গুলোকে এই ঐতিহাসিক ভাষাতত্ত্বের বিবরণীয় দিক বলে বলে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা একটু পরের কি আছে সেটুকু একটু দেখে নিই। আমরা দেখছি অতীতকালীন ভাষার ইতিহাস এবং বিবর্তন গত দিক বিশ্লেষণ করলে ভাষা বিচারের পদ্ধতিকে তখনই আমরা ঐতিহাসিক পদ্ধতি বলে থাকি। ভাষা নিয়ত পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতা গভীর মনোযোগ আকৃষ্ট করেছিল 19 শতকের ভাষা বিজ্ঞানীদের এবং তারা বিভিন্ন ভাষার ঐতিহাসিক বিকাশের প্রক্রিয়া উদ্ঘাটন করেছিলেন এবং সৃষ্টি করেছিলেন ভাষা পরিবর্তন সম্পর্কে সর্বজনীন তত্ত্ব। এবং অতীতকালীন ভাষার ইতিহাস ও বিবর্তনগত দিক বিশ্লেষণ করলে ভাষা বিচারের পদ্ধতিকে আমরা ঐতিহাসিক পদ্ধতি যেহেতু বলছি, কোনো এক বিশেষ ভাষার শব্দরূপের বিবর্তনের ইতিহাস আলোচনাকে ঐতিহাসিক পদ্ধতি বলেই আমরা আসলে ধরে নিব। তার মানে আমরা যদি এইখানে ঐতিহাসিক পদ্ধতির মূল বিষয় যেটা সেটা হচ্ছে কোনো এক বিশেষ ভাষার শব্দরূপের বিবর্তনের ইতিহাস, তাই না? তার মানে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, যেমন কৃষ্ণ, এইটা বিবর্তিত হয়ে কি হলো কনহ, তার না? তারপরে কি হলো কানহ, এর থেকে কি হলো কানহ,
তাই না? কাহ্ন, কৃষ্ণ থেকে কাহ্ন শব্দ কিভাবে এলো, এই বিবর্তনের ধারা আলোচনায় আসলে ঐতিহাসিক পদ্ধতি বলে বিবেচিত। এ পদ্ধতিতে একটি ভাষারই আলোচনা করা যায়। একটি ভাষা বা সম্পর্কিত ভাষা গোষ্ঠীতে যেভাবে ধ্বনি এবং রূপগুলোর পরিবর্তন ঘটে, ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে তার অনুসন্ধান করা হয়। আমরা যদি আরেকটু ডিটেলসে কথা বলতে যাই, সেখানে আমরা কি দেখি, ঐতিহাসিক পদ্ধতি বিশেষকালে বিশেষ ভাষার বিশেষ অবস্থার বর্ণনার বদলে বিভিন্ন কালে ভাষার যে পরিবর্তন ঘটে তার বর্ণনা করে, এবং ঐতিহাসিক পদ্ধতিতে ঐতিহাসিক বিকাশ বা পরিবর্তনের সূত্র উদ্ঘাটন করে বা করা হয়। অর্থাৎ কোনো ভাষার বিভিন্ন কালের অবস্থান কালকেন্দ্রিক বর্ণনার মধ্যে তুলনা করেই শুধু উদ্ঘাটন করা যায় পরিবর্তনের ধারা বা সূত্র। যেমন বাংলা ভাষার কালানুক্রমিক বর্ণনা বা ইতিহাস রচনা করতে গেলে প্রথমে জানতে হবে কি অবস্থায় ছিল এ ভাষাটি দশম, একাদশ, দ্বাদশ বা অন্যান্য শতকে, এবং রচনা করতে হবে তার বিভিন্ন অবস্থার বর্ণনাও। তারপর বিভিন্ন কালের অবস্থান তুলনা করলে ধরা পড়বে তার কালানুক্রমিক বিকাশের বা পরিবর্তনের রীতি। তার মানে আমরা কি বলছি, ঐতিহাসিক পদ্ধতির মূল কথা হচ্ছে ভাষা কালানুক্রমিকভাবে সময়ের বিবর্তনে পরিবর্তিত হয়, এবং ওই পরিবর্তন বিশৃঙ্খল নয়, তা মেনে চলে কি সুশৃঙ্খলা বা শৃঙ্খলিত অবস্থায় কিন্তু বিবর্তিত হয়ে থাকে। ঐতিহাসিক পদ্ধতিতে সামগ্রিকভাবে বিভিন্ন সময়ের ভাষা বিবর্তনের কালক্রমিক ইতিহাস বিবর্তনের ফলে ভাষা পূর্বরূপের গঠনগত পরিবর্তন, ভাষার আদিরূপর গঠন ইত্যাদি দিক যেহেতু পর্যালোচনা করা হয়, প্রতিটি ভাষায় আসলে কম বেশি পরিবর্তিত হয়, এবং তাছাড়া একই ভাষা পরিবারের প্রাচীন ভাষার সাথে পরবর্তী শাখাগুলোর ভাষা গঠনে যে পরিবর্তন সাধিত হয় তা সূত্রাকারে বর্ণনা করাই কিন্তু ঐতিহাসিক পদ্ধতির কাজ। আমরা ঐতিহাসিক পদ্ধতি প্রগতিশীল বা গতিসম্পন্ন বলে অনেক ভাষাতাত্ত্বিক মনে করেন, কারণ ভাষা পরিবর্তনের ফলে বিভিন্ন ভাষার আকারগত প্রকৃতির পরিবর্তিত হয়। ভাষার এই পরিবর্তন শুধু রূপমূলে সীমাবদ্ধ নয়, বরং ধ্বনি, রূপমূল, বাক্য এবং অর্থগত পরিবর্তন সাধনের মাধ্যমেই ভাষা পরিবর্তনের একটি গতিশীল রূপ এই পদ্ধতিতে সহজেই লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে আমাদের সামনে। এবং ঐতিহাসিক পদ্ধতিতে ভাষা পরিবর্তনের সামাজিক, অর্থগত ও গঠনগত দিকগুলোর উপর বিশেষ গুরুত্বও দিয়ে থাকেন পণ্ডিতেরা। এবং ভাষা পরিবর্তনের ক্ষেত্রে এ পদ্ধতি দুটো প্রশ্ন উত্থাপন করে থাকে: ভাষা কিভাবে পরিবর্তিত হয়েছে এবং ভাষা কেন পরিবর্তিত হয়েছে। আমরা বোধহয় এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে, যে ভাষা কিভাবে পরিবর্তিত হয়েছে এবং ভাষা কেন পরিবর্তিত হয়েছে। এ পদ্ধতিতে আসলে যে কোনো ঐতিহাসিক কালবিন্দু থেকে ভাষা বিচার সম্ভব। কোনো ভাষার দুই বা তার বেশি যুগে যে পরিবর্তন সাধিত হয় তা ভাষার গঠনগত পরিবর্তন বর্ণনার সাথেও সম্পর্কিত বলে ধরে নেওয়া হয়, এবং কালান্তরে ভাষা যে সমস্ত পরিবর্তনের ভিতর দিয়ে আমরা মোটামুটি দেখি কি ধ্বনি বা শব্দের অর্থের উপর নির্ভর করে, তা না, এইগুলো পরিবর্তনই আসল হয়ে থাকে, এবং তার মধ্য দিয়েই এগিয়ে যায়। তাই উপাত্ত রূপে ব্যবহৃত হয় ঐতিহাসিক পদ্ধতিতেও। এ পদ্ধতি কোনো ভাষার বিবর্তন বর্ণনার সময় ওই ভাষার কমপক্ষে দুকালের উপাত্ত দেয়া হয় গবেষণার জন্য, অতঃপর এর কাল হতে অন্য কালের পরিবর্তনও স্পষ্ট করা হয়ে থাকে। এই হলো ঐতিহাসিক পরিবর্তনের মূল বিষয় আসা, ঐতিহাসিক ভাষাতত্ত্বের মূল বিষয় আশায়। এখন আমরা একটু চলে যাব ঐতিহাসিক আম, আম, ভাষাতত্ত্বের উপযোগিতা আসলে কি কি, সে বা ঐতিহাসিক পদ্ধতির উপযোগিতা কি কি, সেই জায়গাটুকু আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই ঐতিহাসিক পদ্ধতির একটি সত্যতা প্রদান করে যে ভাষা পরিবর্তন কোনো বিশৃঙ্খল ব্যাপার নয়, তা বেশ সুশৃঙ্খল। একটু আগে কিন্তু আমরা কথাটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর ভাষা যে বিজ্ঞানসম্মত বিষয় তা প্রথম দেখা যায় ভাষা পরিবর্তনের উপাত্তের মধ্যেই। আর এভাবেই স্থাপিত হয় আধুনিক ভাষাবিজ্ঞানের ভিত্তি, এবং এ পদ্ধতি ভাষার প্রাচীন রূপ নির্দেশের ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠেছিল বা উঠেছে। ভাষার গঠনগত এবং বিভিন্ন উপাদানের ক্রিয়াগত দিক বিশ্লেষণ করলেই ভাষার বিভিন্ন উপাদানের পরিবর্তনগত দিক অনুধাবন করা যায় না, এবং ভাষার উদ্ভব ও বিকাশের ক্রমবর্ধমান রূপ ভাষাতাত্ত্বিকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় বলে আমরা মনে করি। এবং ভাষার বর্তমান গঠনের রূপ প্রাচীন রূপের উপর প্রতিষ্ঠিত। আমরা কি বলছি, ভাষার বর্তমান গঠনের রূপ কিন্তু প্রাচীন রূপের উপরেই প্রতিষ্ঠিত। সেজন্য প্রাচীন রূপের ধ্বনিগত, রূপমূলগত ও বাক্যতত্ত্বীয় বৈশিষ্ট্য অনুধাবন একান্ত প্রয়োজনীয় বলে আমরা
মনে করি। এই ছিল ঐতিহাসিক পদ্ধতির উপযোগিতা, অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতি কিভাবে কাজ করে বা কি কাজ করে বা কেমন করে ঐতিহাসিক পদ্ধতি পরিবর্তিত হয়ে ভাষার বিবর্তনের মাধ্যমে এই বর্তমান যে ভাষাগুলো আমরা পেয়েছি সেইটা কিভাবে এসেছে সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। আমরা এখন চলে যাব তুলনামূলক ভাষাতত্ত্ব। তুলনামূলক ভাষাতত্ত্বের উপরে যদিও গত ক্লাসে আমরা কিছুটা কথা বলেছিলাম, তারপরেও তোমরা ওই ক্লাসটা আবার দেখে নেবে, তাহলে তুলনামূলক ভাষাতত্ত্ব কাকে বলে এই জায়গাটা আমরা একটু আরও ক্লিয়ার হয়ে যাব। তো আমরা একটু দেখি তুলনামূলক ভাষাতত্ত্বের এখানে আমরা কি দেখতে পাচ্ছি। ভাষা বিচারের যে পদ্ধতিতে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষাগুলোর ধ্বনি ও রূপমূল গঠনের তুলনামূলক বিশ্লেষণ করা হয় তাকেই তুলনামূলক পদ্ধতি বলে থাকি। অর্থাৎ যে পদ্ধতিতে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষাগুলোর ধ্বনি এবং রূপমূল গঠনের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। ধ্বনি এবং রূপমূল, তাই না? এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে রাখি। ধ্বনি এবং রূপমূল গঠনের তুলনামূলক বিশ্লেষণ করা হয় তাকেই আসলে তুলনামূলক পদ্ধতি বলা হয়ে থাকে। আমরা এখন এই তুলনামূলক পদ্ধতিতে অধিকাংশ ক্ষেত্রে আসলে সম্পর্কিত একটা বিষয় চলে আসে। আমরা এখন তুলনামূলক পদ্ধতির মধ্যে আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই পদ্ধতিতে ভাষাগুলোর গঠনগত রূপের তুলনার সাহায্যে সেগুলোর সাধারণ মূল রূপ সম্পর্কে সিদ্ধান্তে বিশেষ সহায়ক হয়। এরপরে আছে বিভিন্ন ভাষার তুলনার সাহায্যে সম্পর্কের পরিমাণ সম্বন্ধে আলোচনাও করা হয় এই তুলনামূলক ভাষাতত্ত্বে। হ্যাঁ, তারপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কিত ভাষার ব্যাকরণগত গঠন এবং সাধারণ রূপমূলের মধ্যে যে সাদৃশ্য বিদ্যমান তা ভাষাগুলোর পশ্চাৎ ইতিহাস ব্যাখ্যার সাহায্যে নির্দেশ করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এ পদ্ধতিতে নির্দেশ করা যায় যে ভাষাগুলো সাধারণ মূল ভাষা হতে বিবর্তিত। তার মানে সাধারণ মূল ভাষা হতে বিবর্তিত হচ্ছে তুলনামূলক ভাষাতত্ত্ব বা তুলনামূলক পদ্ধতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এ পদ্ধতিতে সম্পর্কিত দুটি ভাষার মধ্যে সম্পর্ক সম্বন্ধে নিশ্চিত হওয়াও যায়। তার মানে সম্পর্কিত যে দুটো ভাষা রয়েছে সেই দুটো ভাষা সম্বন্ধেই নিশ্চিত একটা ধারণা এই তুলনামূলক পদ্ধতির মাধ্যমে নেওয়া সম্ভব। তারপরের টপিকসটা হচ্ছে এক ভাষার সাথে আর এক ভাষার রূপ ও ধ্বনিগত তুলনামূলক আলোচনার মাধ্যমে যে স্বগোত্রতা আবিষ্কার করা যায় তাই তুলনামূলক ভাষাতত্ত্ব বলে বিবেচিত। এরপরে আছে তুলনামূলক পদ্ধতি প্রাচীন বা সমকালীন উভয় ভাষার ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। আমরা দেখলাম কি তুলনামূলক পদ্ধতি প্রাচীন বা সমকালীন উভয় ভাষার ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। এদিক থেকে এই পদ্ধতি সমকালীন বা অতীতকালীন এই দুই ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। সমকালীন ভাষার তুলনার ক্ষেত্রে বর্তমানকালে প্রচলিত বিভিন্ন ভাষার ভাষাগত উপাদানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দেশ করা সম্ভব। এমনিভাবে অতীতকালীন ভাষার বেলায় একইভাবে সুপ্রযুক্ত এই পদ্ধতি ধ্বনিতত্ত্বীয় রূপতত্ত্বীয় রূপমূলীয় বা বাক্যতত্ত্বীয় যে কোনো দিক সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষার তুলনা করাও এই পদ্ধতির সাহায্যে সম্ভব। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাষা পুনর্গঠনের গঠনের সাহায্যে বিভিন্ন ভাষার সম্পর্ক ও প্রাচীন রূপ পুনর্গঠনে এ পদ্ধতি সার্থকভাবে প্রয়োগ করা সম্ভব। তারপরের টপিকসটা হচ্ছে সময়ের সাদৃশ্য অনুসন্ধান করে তার ভিত্তিতে ভাষাকে গোষ্ঠীবদ্ধ করা এবং ভাষার বংশগত উৎস সন্ধানে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখে বলে আমরা মনে করি। তুলনামূলক পদ্ধতিতে বেছে নিতে হয় একাধিক ভাষার প্রতিসম উপাদান এবং সম্পর্ক নির্ণয় করা হয় বিভিন্ন ভাষার। তার আমরা কি দেখছি তুলনামূলক পদ্ধতিতে বেছে নিতে হয় একাধিক ভাষার প্রতিসম উপাদান এবং সম্পর্ক নির্ণয় করা হয় বিভিন্ন ভাষার। বিজ্ঞানীরা তুলনামূলক পদ্ধতির আবিষ্কার করেছিলেন
পশ্চিম ইউরোপের রোমান ভাষাগুলোর সাদৃশ্য নির্ণয় করতে গিয়েই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাষাবিজ্ঞানীরা এই যে তুলনামূলক পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু তারা পশ্চিম ইউরোপের রোমান ভাষাগুলোর সাদৃশ্য নির্ণয় করতে গিয়েই এই ভাষাগুলোর তারা আবিষ্কার করেছিলেন। যেমন আমরা একটা শব্দ যদি বলি যে খড়, সেটা আসলে ফরাসি ভাষায় আমরা কি বলছি, ফ অ্যান, ফ অ্যান, তাই না? আবার ইতালীয় ভাষায় কি বলছি, ফিয়ানো, ফিয়ানো। আবার আমরা স্পেনীয় ভাষায় কি দেখতে পাচ্ছি, ফ্যানো বা অ্যানো, তাই না? যে উচ্চারণই আমরা করি না কেন, রোমানীয় ভাষায় তা এসে হয়ে যাচ্ছে কিন্তু ফিন, তাই না? অর্থাৎ স্পেনীয় ভাষায় এইচ, অন্যান্য ভাষার এফ, অর্থাৎ স্পেনীয় এইচ এবং অন্যান্য ভাষার এফ কিন্তু প্রতিসম একটা প্রতিসম একটা রূপ, তাই না? এ থেকে ধারণা করা যায় যে স্পেনীয় ভাষার অন্তত কিছু শব্দের এইচ উদ্ভূত হয়েছে এফ ধ্বনির পরিবর্তনের ফলে। এমনি তুলনার সাহায্যে বিভিন্ন ভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেখানো যায় যে এগুলো কোনো একটি ভাষা থেকে হতে উদ্ভূত হয়েছে বা আবিষ্কার হয়েছে, এবং তুলনামূলক পদ্ধতিতে বিচার করতে বিভিন্ন ভাষার এই অর্থবোধক শব্দের প্রয়োজন, তবে বিচার্য ভাষার কালগত ঐক্য থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। এখন আমরা এখানে আরেকটু উদাহরণ দেখাতে পারি, যেমন ইন্দো ইউরোপীয়, তাই না? ইন্দো ইউরোপীয় থেকে আমরা দেখতে পাচ্ছি কি গাউস, তাই না? আবার ইংরেজিতে এসে কি হচ্ছে, কাউ। আবার ভারতীয় যদি আমরা এই উপমহাদেশের চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা ভারতীয় ভাষায় আমরা বর্তমানে কি বলছি, গরু, তাই না? এ পদ্ধতিতে আসলে কি হয়, জীবন্ত মানুষের স্পর্শ মেলে না। তার মানে আমরা কি বলছি, এ পদ্ধতিতে জীবন্ত মানুষের স্পর্শ মেলে না। এই যে আমরা গাউস, কাউ এবং গরু তিনটা উদাহরণ দেখলাম, এখানে কিন্তু জীবন্ত মানুষের স্পর্শ মেলে না, তাই এ পদ্ধতি পূর্ণ বৈজ্ঞানিক নয়। আমরা কিন্তু বর্ণনামূলক পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিলাম, এবং সেটা যে অত্যন্ত আধুনিক একটা পদ্ধতি সেটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন এই যে তুলনামূলক পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু বৈজ্ঞানিক নয়, অর্থাৎ মূল ভাষার লিপিবদ্ধ নমুনা না পেলেও তুলনামূলক পদ্ধতি প্রয়োগে অলিপিবদ্ধ আদিম ভাষাটি পুনর্গঠনের প্রয়াস পায়, এবং এমনিভাবে তুলনামূলক পদ্ধতি বিভিন্ন ভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করে ভাষাতাত্ত্বিক আলোচনাকেও সম্প্রসারণ করেছে, কিন্তু সেটা কি নয়, বৈজ্ঞানিক নয়। আমরা এই জায়গাটা দেখে নিলাম। এখন আমরা তুলনামূলক এবং ঐতিহাসিক ভাষাতত্ত্বের যে বৈশিষ্ট্য এবং উপযোগিতা দেখলাম, সেখান থেকে আমরা ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির পারস্পরিকতা আসলে কি আছে সেই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি কি, বিংশ শতকে বর্ণনামূলক পদ্ধতির পূর্বে ভাষা বিচারে ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির যে পারস্পরিকতার মধ্য গিয়েই কিন্তু ভাষা বিচার করা হতো। আমরা আরেকবার কথাটি একটু বলে নেওয়ার চেষ্টা করি। কথাটা হচ্ছে, বিংশ শতকে বর্ণনামূলক পদ্ধতির পূর্বে, তাই না, ভাষা বিচারে ঐতিহাসিক ও তুলনামূলক পদ্ধতির পারস্পরিকতার মধ্যে গিয়েই ভাষা বিচার করা হতো। এবং এখন আমরা এই যে ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির পারস্পরিকতা নিয়ে আলোচনা করছি, এখানে আমরা এই কয়েকটি টপিকস আসলে তুলে ধরার চেষ্টা করব, যেখান থেকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির পারস্পরিকতা কি আছে। প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কিত ভাষার ব্যাকরণগত গঠন এবং সাধারণ রূপমূলের মধ্যে যে সাদৃশ্য বিদ্যমান তা ভাষাগুলোর পশ্চাৎ ইতিহাস ব্যাখ্যার সাহায্যে নির্দেশ করা সম্ভব হয়। এক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতির সাহায্য গ্রহণ করা হয়, এবং ঐতিহাসিক পদ্ধতির মাঝ দিয়েই বা মধ্য দিয়েই কিন্তু আমরা জানতে পারি যে ভাষাগুলো সাধারণ মূল ভাষা হতে বিবর্তিত। আমরা এই একটা জায়গা দেখলাম। পরবর্তী টপিকসে আমরা কি দেখতে পাচ্ছি, তুলনামূলক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে সম্পর্কিত দুটো ভাষার মধ্যে সম্পর্ক সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়, এবং এই সম্পর্ক নির্দেশে প্রয়োজন হয় ভাষাগত উপাদান বিবর্তনের ইতিহাস জানার, যা জানিয়ে দেয় কে, এই ঐতিহাসিক পদ্ধতি। তার মানে দুটার সাথে একটা সামঞ্জস্যতা কিন্তু আছে, একটাকে ছাড়া আরেকটা কিন্তু করা যাচ্ছে না, এরকম একটা বিষয়।
3 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি যখন দুই বা তার বেশি ভাষার ব্যবহৃত রূপমূলের সাদৃশ্য ধ্বনি ও অর্থের দিক থেকে একাত্মতা নির্দেশ করে, এবং এই শ্রেণীর রূপমূল যে সমপ্রকৃতি সম্পন্ন তা নির্ণয়ে সাহায্য করে কে? ঐতিহাসিক পদ্ধতি, তাই না? তার মানে রূপমূল যে সমপ্রকৃতি সম্পন্ন তা নির্ণয়ে সাহায্য করে কিন্তু কে? ঐতিহাসিক পদ্ধতি। পরবর্তী টপিকসে আমরা দেখছি সমপ্রকৃতির রূপ লিপিবদ্ধ করার পর সেগুলোর মধ্যে নিয়মানুগ সম্পর্কগত দিকের বিশ্লেষণ করাই ঐতিহাসিক পদ্ধতির সাহায্য কিন্তু অনস্বীকার্য। তার মানে ঐতিহাসিক পদ্ধতির সাহায্য ছাড়া সমপ্রকৃতির রূপ লিপিবদ্ধ করার পর সেগুলোর মধ্যে নিয়মানুগ সম্পর্কগত দিকের বিশ্লেষণ কিন্তু করা সম্ভব নয়। তার মানে ঐতিহাসিক পদ্ধতি ছাড়া এই তার বিশ্লেষণ সম্ভব হচ্ছে না। এই ছিল আমাদের ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতির পারস্পরিকতা। এখন আমরা যদি বলি ভাষাকে গোষ্ঠীবদ্ধ করা ও বংশগত উৎস সন্ধান ঐতিহাসিক পদ্ধতির প্রত্যক্ষ ফল, তাই না? এটা এটা কিন্তু চরম একটা সত্য কথা। গোষ্ঠীবদ্ধ করা এবং বংশগত উৎস সন্ধান ঐতিহাসিক পদ্ধতির প্রত্যক্ষ ফল, এবং ধ্বনির বিভিন্ন পরিবর্তন অনুসন্ধান ঐতিহাসিক পদ্ধতির সহায়তায় সম্পূর্ণ হয়। কালগতভাবে পিছনের দিকে গিয়ে আদিরূপ স্থির করার ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতির দ্বারস্থ হতে হয়। ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বে রূপমূলের গঠন ও অর্থ পরিবর্তনে সাদৃশ্যের বিশেষ গুরুত্ব বিদ্যমান। তার মানে ঐতিহাসিক বা তুলনামূলক ভাষাতত্ত্বে রূপমূলের গঠন বা অর্থ পরিবর্তনের সাদৃশ্যের বিশেষ গুরুত্ব কিন্তু বিদ্যমান। ভাষার বিভিন্ন শ্রেণীর যে উপাদান ব্যবহৃত হয় তা একে অন্যের পরিবর্তন বা অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। বিভিন্ন প্রাচীন ভাষার পরিবর্তনের রীতি এবং প্রাচীন রূপের প্রকৃত বিবরণের ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতির উপর নির্ভর করতেই হয়। তার মানে ঐতিহাসিক পদ্ধতি এইখানে তুলনামূলক পদ্ধতির থেকে বেশি গুরুত্ববহ, এই বিষয়টা কিন্তু আমরা একটু দেখে নিলাম। এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়। আমরা একটু কর্ম অনুশীলনে চলে যাব। আজকের কর্ম অনুশীলনে আমি যে বিষয়টা দিয়ে দিচ্ছি সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং এই টাইপের প্রশ্ন বা প্রশ্ন আমি একটা প্রশ্নও দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা বাসায় রেডি করে ফেলবে। ভাষা বিচারে ঐতিহাসিক ও তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ করো। প্রশ্নটা এভাবে আসতে পারে, অথবা কি আসতে পারে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বের পারস্পরিকতা আলোচনা করো। এই প্রশ্নটা এই দুইভাবে আসতে পারে। আমি আশা করব তোমরা বাড়িতে এই প্রশ্নটা নোট করে ফেলবে বা রেডি করে ফেলবে। এই ছিল আজকে আমাদের ক্লাস। আর ক্লাসটাকে বড় করছি না, সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।